এই ভিডিওটা করব আমি মারু আর আমাদের বোতল দুজনকে কম্বাইন করে, মানে দুজনের কন্টেন্ট দেখে একটা ভিডিও করছি। তার কারণ আপাতত আমার দুটো ভিডিও ছাড়া হয়ে গেছে, আর একটা ভিডিও করা আছে। আবার যদি আমি আরও দুটো ভিডিও করি তাহলে 5টা ভিডিও দেয়া সেটা ইম্পসিবল দর্শকদের পক্ষে দেখা। তার জন্য আমি দুটো মিলিয়ে একটা ভিডিও করছি। অবশ্যই দুটো ভিডিও দেখার পরে আমার যা মনে হয়েছে সেগুলোই ব্যক্ত করব। এখন মারু একটা টাইটেল দিয়েছে, যে টাইটেলে মারু বলেছে যদি বড়লোক হলেই বউকে রাজরানী করে রাখতে পারে এমন কিন্তু কথা নয়। আমার বর আমাকে এমনি রাজরানী করে রাখে, ঠিক আছে? তো ও কাদের উদ্দেশ্যে এরম ধরনের একটা টাইটেল দিয়েছে সেটা ও বলেছে, তার ভিডিওতে বলেছে যে কিছু ভিউয়ার্স যারা ওকে গিয়ে কমেন্ট করছে সেই তাদের উদ্দেশ্য বলেছে, এবং এখানে বলেছে যে আমাকে বেশিরভাগ ভিউয়ার্সই পজিটিভ কমেন্ট করে, তাদেরকে তো সবসময় অলওয়েজ থ্যাংক ইউ, লাভ, হ্যানা ত্যানা, বাট কিছু ভিউয়ার্স এরম বলেছে। এবং ওর বক্তব্য কিছু জায়গায় উত্তর দিতেই হবে, তার কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমি জানি নেগেটিভ পজিটিভ দু ধরনেরই কমেন্ট আসবে, এবং সবথেকে বড় কথা তোমরা অনেকেই বলেছো নেগেটিভ কমেন্ট ইগনোর করতে, আমি ইগনোর করিও, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উত্তর দেয়া প্রয়োজন হয়। এবারে এই দর্শকরা অ্যাকচুয়ালি ওকে কি বলতে চেয়েছে? দর্শকরা বলছে তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে তোমার আগে কেউ প্রেগনেন্ট হয়নি। তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে এত আদিক্ষেতা করছো, সবসময় বরকে দিয়ে কাজ করাচ্ছ, তুমি নিজে কোনো কাজ করছো না, অথচ ধেই ধেই করে নাচতে নাচতে তুমি ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, রিলস বানাচ্ছ, লাইভে আসছো, এইসব সমস্ত কিছু করছো, বাট কাজের সময় তুমি কাজ করছো না, এবং বেশিরভাগ কাজই তুমি ছমছমিয়াকে দিয়ে করাচ্ছ। এটাই তাদের মেন কথা ছিল। এবার সেই উত্তরেই কিছু কথা মারু বলেছে, এবং মারুর বক্তব্য যে আমি যেহেতু একমাত্র সন্তান এবং আমার মা বাবা আমাকে সেইভাবেই মানুষ করেছে, ওই জন্য আমার একটা মানে আঙুল কেটে গেলেও আমি বাড়ি মাথায় করে তুলতাম, আমি মোমের পুতুলের মতোই মানুষ হয়েছি। হ্যাঁ, এটা আমরা জানি যে মোটামুটি একমাত্র সন্তান যারা তাদের একটু বেশি প্যাম্পার্ড হয়, কিন্তু আজকালকার দিনে মোটামুটি অনেকের ঘরেতেই এখন একমাত্র সন্তান। তার কারণ হচ্ছে যে লাইফস্টাইলে আমরা চলে গেছি সেখানে তাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করা, তাদের লাইবিলিটিস সমস্ত কিছু নিয়ে দুটো করে ইস্যু মানুষ করা অনেকটা বড় চাপের ব্যাপার। যাদের বাড়িতে দুটো করে সন্তান আছে তারা জানে তাদের সমস্ত কিছু দুটো করে ভাবতে হয়। ইকোনমিক্যালি দিক থেকে এবং মেন্টাল দিক থেকে অনেক বেশি প্রেশার সেটা। তার কারণ হচ্ছে যে এখনকার লাইফস্টাইল তো আগের মতো নয়, যা হোক তাও করে মানুষ করবে তা নয়। তাদের রেসপন্সিবিলিটির জন্য তাদের স্কুলিং বা অন্য কিছু শেখা-ফেখা এসবের জন্য বেশ ভালো অ্যামাউন্ট যায়। তারপরে দুটো ইস্যু নিয়ে মানে প্রেগনেন্সির সময় যে লেভেলের খরচা হয় সেটা বহন করাও যথেষ্ট চাপ। তারপরে তো তাদের শখ আহ্লাদ পূরণ করার ব্যাপার আছে, তাদের জন্য ভাবা ব্যাপার আছে, তাদের এডুকেশনে এখন প্রচুর খরচ হয়। তো এই জন্য এখন দুটো বাচ্চা নেওয়ার আগে মানুষকে অনেকবার চিন্তা করতে হয়। তার মানে কি এখনকার দিনে আর দুটো সন্তান হয় না? অবশ্যই হয়, দুটো কেন 6টা সন্তানও হতে পারে, যদি তারা সেই সমস্ত কিছু করতে সামর্থ্য রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন যে যুগ পড়েছে, যেখানে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই হয়তো কর্মরত, এবং সেক্ষেত্রে একটা বাচ্চা মানুষ করে ওঠাটাই তাদের কাছে চ্যালেঞ্জ। আর তার জন্যই তারা একটা করেই সন্তান নিচ্ছে এই যুগে দাঁড়িয়ে আর কি। হ্যাঁ, তো দুটো করে সন্তান যারা নেয় সত্যি বলছি তাদের সব কিছুতে ধৈর্য থেকে পয়সা থেকে সমস্ত কিছুতেই সত্যি হ্যাটস অফ করার মতো। খুব টেরিফিক জব দুটো বাচ্চা মানুষ করা। হ্যাঁ, আগেকার দিনে হয়তো হতো, এখন একদমই হয় না। তো সেই জায়গায় মারুর বক্তব্য হচ্ছে যে আমি মোমের পুতুলের মতো মানুষ হয়েছি আমি একমাত্র সন্তান বলে। আর সেই জন্য আমি একটু বেশি কেয়ারিং পছন্দ করি, এবং আমার হাসব্যান্ড সেটা জেনে আমাকে আমার বাপের বাড়ির যে ফিলিংসটা ছিল যে আমি একমাত্র সন্তান সেইভাবে মানুষ, সেটা আমার বরের কাছে এসেও আমি সেই ফিলিংসটাই পাই আর কি, যে আমাকে তোয়া তোয়া করে পদ্ম পাতার মধ্যে করে রেখে দিয়েছে যাতে আমার কোনো কষ্ট না হয়। এইবার মারুকে যারা নেগেটিভ কমেন্ট করছে, মারু বলছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু এটা বলেছে যে প্রেগনেন্সির সময় একটু আধটু কাজ করতে হয়, যেটা আমিও বলেছি। একটু আধটু কাজ না করলে কি হয়, তোমার আম চলাফেরার অসুবিধা হয়, এবং বাচ্চা যখন ব্যাপারটা হয় মানে তখন কিন্তু
অনেক স্মুথ গোয়িং হয় না। একেবারে যদি জড়থবু হয়ে যাও, বডি ওয়েট যদি বেশি হয়ে যায় এবং যদি কাজ করার ক্ষমতা একেবারেই তুমি ছেড়ে দাও, কারণ মানুষ তো অভ্যেসের দাস, তাহলে কি হবে, তোমার পরবর্তীকালে প্রবলেম হবে। তার জন্যই বেশিরভাগ লোক কিন্তু বলেছে, কনসার্ন ছিল ওর এই ব্যাপারটাতে, তার জন্য বলেছে। এইবার কথা হচ্ছে, ও বলছে যে প্রেগনেন্সির সময় আমার মুড সুইং হচ্ছে, কখনো কান্না পাচ্ছে, কখনো হাসি পাচ্ছে, কখনো ঘুরতে যেতে ইচ্ছা করছে, কখনো খেতে যেতে ইচ্ছা করছে, কখনো খাওয়ার উল্টোপাল্টা খাবার খেতে ইচ্ছা করছে, এরকম হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সেটা হয়। কিন্তু তোমাকে তোমার ব্যাপারটা বুঝতে হবে, আর সেই দায়িত্বটা একমাত্র তুমি নিতে পারো যেখানে তোমার বাচ্চার জন্য কোনগুলো ভালো, বাচ্চা হওয়ার জন্য কোনগুলো ভালো, সেগুলো তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। সেই জন্য তোমাকে বলা হয়েছে। এইবার ও বলছে যে এই বাইকের জার্নি নিয়েও অনেকে বলে, আমি কিন্তু খুব আস্তে করে বাইকে যাই, আমার মনে হয় যে টোটো অটোতে অনেক বেশি ঝাঁকুনি। ব্যাপারটা হচ্ছে, এই যে বাইকে উঠে তারপরে যে যাওয়া, সেটা হয়তো স্মুথ গোয়িংই হয়, কিন্তু এই বাইকে যে জার্ক দিয়ে উঠতে হয়, এটা সমস্যা। বাইকে তো একটু লাফিয়ে উঠতে হবে, কারণ এমন জায়গার সিটটা তো এরকম, শাড়ি পরে হোক, চুড়িদার পরে হোক, এরকম করে জাঁকিয়ে উঠতে হবে, এই জায়গাতে লোকে বলে। না হলে অটো আর টোটোর কি হয়, নিচু জায়গা, তাতে উঠতে সুবিধা হয়। তবে হ্যাঁ, এটা বলতে পারি, যদি বাম্পার ফাম্পার থাকে তাহলে অটোর জার্নি কিন্তু খুব একটা সেফ নয়। টোটোরটা বলতে পারবো না, কারণ টোটো এমনিই যা ঝাঁকুনি দেয়, যদি লোকজন কম থাকে টোটোতে, তাহলে হালকা গাড়ি তো প্রচণ্ড জার্ক করে। সেই জায়গা থেকেও বাইকের কথা যেটা বলেছে ঠিক, কিন্তু বাইকে সবাই উঠতে বারণ করছে, মানে ওঠার যে জার্কিংটা সেটা বলেছে। তো যাই হোক, আমি অন্তত এটা মনে করি যে এই সময় ও বলছে পিসিওডি আছে বলে আমার বাসন মাজা ফাজাতে প্রবলেম, এগুলো বারণ করেছে। তো ওই কাজগুলো তোমাকে কেউ করতে বলেনি। এই যে তুমি কাজের লোক রেখেছো, সেটা খুব ভালোই করেছো, যে বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়ার জন্য লোক রেখেছো। এগুলো তো আগে তুমি নিজেই করতে, এখন রেখেছো, এবং এটা খুব ভালো করেছো। এবং এটা যে ছমছমিয়ার জন্যও অনেকটা হেল্পফুল হয়েছে, সেটা আমরা বুঝি। ঘর রোজ 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 ক্লিন থাকাটা খুব প্রয়োজনীয়, আর এই চেপে চেপে বাসন মাজাও এখন ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, আর একটা ছেলের ক্ষেত্রেও সেটা খুব কষ্টকর। তো সেই জায়গাতে ঠিক আছে, বাদবাকি তোমার রান্নার জোগাড় তোমাকে ছমছমিয়া করে দেয়, সেটা অনেক হাজব্যান্ডই তার বউকে করে দেয়। আর প্রেগনেন্সির সময় যেহেতু অন্য কেউ নেই, সেহেতু এটা করাটা খুব স্বাভাবিক, এটা নিয়ে কোনো বড় বক্তব্য নয়। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে বোঝা যায় যে তুমি ডিকটেট করছো কাউকে, মানে ছমছমিয়াকে ডিকটেট করছো, আর ও কাজগুলো করছে, এইখানে লোকের প্রবলেম। দেখো, লাইভে আসো, লাইভে এসে তুমি লুচিবেলা দেখিয়েছো, ময়দা মাখা দেখিয়েছো, তো সেখানে দেখা যাচ্ছে যে তুমি লাইভ করছো আর সে সেগুলো করছে এবং তুমি তাকে ডিকটেট করছো। এই সব জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোর জন্য লোকে বলবার স্কোপ পাচ্ছে। এইগুলো যদি না দেখা যায় তাহলে লোক বলবে না এই কথাটা। এবার তোমার বর তোমাকে কাজে হেল্প করবে, তোমায় রান্নায় হেল্প করবে, এটা খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার। এটা তুমি প্রেগনেন্ট বলে শুধু না, এমনিও অনেক হাজব্যান্ডরাই করে, বাড়িতে থাকলে বউকে হেল্প করে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দুজনে মিলে কাজ করলে অনেক সুবিধা। ঠিক আছে? তো এইগুলো কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে, কোনো জায়গায় বোঝা যাচ্ছে যে তুমি অনেক বেশি ছমছমিয়ার উপরে, মানে কি বলবো, আ চাপিয়ে দিচ্ছ, এটা করো, ওটা করো, সেটা করো। এই জায়গাটাতে কিছু কিছু লোকের হয়তো অবজেকশন আছে। এবার তোমার প্রেগনেন্সির জার্নি, অনেকের প্রেগনেন্সির জার্নি আলাদা। কিন্তু এটা তো বোঝো যে তোমাকে যারা দেখে তাদের মধ্যে অনেকেই প্রেগনেন্ট হয়েছিল, তাদের বাচ্চা-কাচ্চা হয়েছে। এইজন্য সেই জায়গা থেকে তারা ভাবছে তারা তোমাকে সুবুদ্ধি দিচ্ছে, এবং তারা ভাবছে যে এরকম, এরকম করতে হয়, ওরকম, ওরকম করতে হয়। আমি কিন্তু আগেও বলেছি যে সবার সব জিনিসটা কেউ নেয় না। এখানে থাকতে গেলে, মানে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে সবসময় রাজহাঁসের মতো হতে হবে। সেটা হচ্ছে দুধ জল একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তার মধ্যে থেকে দুধ খেয়ে নিতে হবে, আর জলটা ফেলে দিতে হবে। মানে নোংরা যে জিনিসগুলো বা ভুল যে জিনিসগুলো, সেগুলোকে অ্যাভয়েড করে যেগুলোতে পজিটিভিটি আছে সেগুলোকে সহ্য করতে হবে, সেগুলোকে মানতে হবে, সহ্য করতে না, সেগুলোকে মানতে হবে। তো এটা খুব সিম্পল ব্যাপার। তুমি সেটাকে নিয়ে কন্টেন্ট করবার জন্য একটা টাইটেল থাম্বনেল দিয়েছো, রাজরানী হেনা তেনা বলেছো, ঠিক আছে। এবার দেখো, এই যে চয়েস, মানুষের চয়েস এক এক রকম। কেউ কেউ পার্থিব জিনিসে সুখ অনুভব করে, আবার কেউ কেউ হয়তো এই যে হেল্পফুল পার্টনার পেলে তাতে খুশি অনুভব করে। তো এক একজনের এক এক রকম খুশি আর কি। মানে কেউ ধরো সোনা দয়না, গয়নাগাটি, পার্থিব জিনিস, মেটেরিয়ালিস্টিক জিনিস, জমি জায়গা, মানে আতিশয্য, এগুলো পছন্দ করে বরের থেকে। এবং বর
বিশাল কর্মরত থাকবে, বরের গর্বে গর্বিত হতে ভালোবাসে। আবার কিছু লোকজন আছে যে না আমার ওগুলোর দরকার নেই, কিন্তু প্রতিদিনের লাইফস্টাইলে আমরা যেগুলো করছি তাতে আমার বর আমাকে হেল্প করবে, এটাই খুব স্বাভাবিক। তো তুমি হয়তো সেকেন্ড অপশানটা তোমার পছন্দের। হ্যাঁ, পছন্দের বলেই তো তুমি ছমছমিয়াকে বিয়ে করেছো, এটাও তো স্বাভাবিক। কিন্তু কিছু, কিছু জিনিস চোখে লাগে। তোমার বক্তব্য আমি কাজ করতে পারছি না, আমার কাজ করতে ইচ্ছে করছে না। ইচ্ছে অনেক কিছুই করে না। ঠিক আছে? আমাদের সবারই এমন নয় যে শুধু প্রেগন্যান্ট হলে মুড সুইং করে। অন্য সময় যেমন থাইরয়েড পেশেন্টদের কিন্তু ভীষণ মুড সুইং করে। এমনিও মুড সুইং অনেক সময় করে। অনেক সময় মানে কি বলবো মেন্টাল কিছু ব্যাপার থাকলেও মুড সুইং করে। তো মুড সুইং স্বাভাবিক, খুব নরমাল ব্যাপার, মেয়েদের ক্ষেত্রে হয় এবং সেটা সবাই বুঝতে পারে না। সেটা সবগুলো মানছি তোমার কথাতে যে এগুলো ঠিক আছে, এগুলো সব মানা যায়। কিন্তু একটু অতিরঞ্জিত তুমি করছো, যেটার জন্য ভিউয়ার্সরা তোমাকে বলছে। নাহলে তো বলার দরকার নেই। অবশ্যই তোমরা তো নাটকীয়তা দেখাবে। তোমাদের চ্যানেলগুলো ব্লগিং দেখানোর এই মানেটাই তো এইটা যে তোমরা একটু অতি নাটকীয়তা দেখাবে। যেটা নরমাল লাইফ তার থেকে একটু বেশি ওভারডোজ দেবে। আর এটাই স্বাভাবিক। কিন্তু দর্শকরা সেটা বুঝতে পারছে না। তারা খুব সিম্পল ক্যালকুলেশন করছে। দর্শকদের বক্তব্য আমার তো এরকম হয়েছিল তাহলে এরকম নয়, আমার তো ওরম হয়েছিল তাহলে এরকম নয়। কিন্তু দর্শকরা এটা বোঝে না যে এই যে ইউটিউবে যে তোমরা জোনটায় দেখছো, ইউটিউব না সমস্ত সোশ্যাল মিডিয়াতে যা দেখছো তার বেশিরভাগটা কিন্তু শো অফ, তার বেশিরভাগটা কিন্তু ওভার। ঠিক আছে? নরমালের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আর তার জন্য তোমরা বারবার গোলাচ্ছ আর মারুকে এসে বলছো। ঠিক আছে? আর মারু সেটাকে নিয়েই কনটেন্ট করেছে। তো যাই হোক, তোমার আর তোমার বরের ভালো থাকাটাই সবার কাছে কাম্য। তার কারণ আমরা তো চাই, আমরা তো মানুষ, তো আমরা চাই যে তোমরা তোমাদের মতো করে ভালো থাকো। এবার তুমি যদি বারবার বোঝাতে চাও যে আমরা ভালো আছি এবং এইভাবে ভালো আছি, তাহলে ঠিক আছে, ইটস ওকে। তাহলে সেখানে কারোর কিছু বলার নেই। কিন্তু দর্শক বলবেই। এবং তুমি শুধুমাত্র কনটেন্টের জন্য যদি নেগেটিভ কনটেন্টগুলোকে নিয়ে মানে কমেন্টগুলোকে নিয়ে কনটেন্ট করো তাহলে কিছু বলার নেই। বাট এটাকে যদি মেন্টালি নাও তাহলে একটু মুশকিল, আর কিছু না। এইবার চলে যাই তোমার রান্নাবান্নাতে। তুমি রান্না করলে প্রতিদিন তোমার মাছ মাংসর প্রতি বেশি ইন্টারেস্ট ছিল তোমার বক্তব্য, এবং তুমি বলেছিলে নিজে যে আমি মাছ খেতে খুব ভালোবাসি, এবং আজও বললে যে হ্যাঁ এতটাই ভালোবাসতাম যে একবেলাই 2টো করে মাছ খেতাম। কিন্তু ভেরি রিসেন্ট তোমার মাছ আর মাংস মানে আমিষ পদ খেতে ইচ্ছে করছে না। হতে পারে মানুষের সবসময় তো শরীর সব রকম হয় না। মাছ মাংস অনেক বেশি খেয়ে ফেললে অনেক সময় অরুচি হয়, অনেক সময় প্রতি রিচ খেলে অনেক সময় অনেক পাতলা জিনিস খেতে ইচ্ছা করে, এরকম সব মানুষেরই হয়। তো তোমারও সেম হয়েছে। ঠিক আছে? আর তুমি বললে খাসির মাংস 2বার খাওয়া হয়ে গেছে, এর মধ্যে রিচ খেয়ে নিয়েছি, তাই এখন নিরামিষ খাচ্ছি। তো ভালো কথা, নিরামিষ খাচ্ছ। নিরামিষে যদি তোমার মানে যেটা পাওয়ার শরীর থেকে মানে শরীরে, সেটা যদি পাও তাহলে আর কিছু বলার নেই। তো আমি যতদূর জানি পুঁই শাক কিন্তু আমিষ, নিরামিষ নয়। ঠিক আছে? মানে তুমি ওই অর্থে নিরামিষ নয়। তুমি মাছ, মাংস, ডিম খাচ্ছি না এইজন্য নিরামিষ বলছো। এই ম্যান্ডু যেরকম বলল আরকি। পেঁয়াজ, রসুন সবই খাওয়া যায় কিন্তু শুধু মাছ, মাংস, ডিম খাচ্ছে না বলে তো এটাকে নিরামিষ। না, এটা নিরামিষ নয়। তো যাই হোক, পুঁই মেটুলি পুঁই শাকেরই মানে অংশ। তো মেটুলিও তার মানে কিন্তু নিরামিষ নয়। ঠিক আছে? আর তুমি তো ডাল ফোড়নটাও দিলে, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়েই দিলে। তাহলে মুসুর ডাল করলে পেঁয়াজ দিয়ে খেলে সেটাও কিন্তু নিরামিষের পর্যায়ে পড়ে না। মুসুর ডালকেও আমরা ধরি যে সেটা আমিষ পদ, এবং যেটা পেঁয়াজ দিয়ে করেছো তাহলে তো আমিষ পদ। মানে তুমি অ্যাজ সাচ এটা বলতে চাইছো নিরামিষ মানে আমি মাছ, মাংস, ডিম এগুলোকে অ্যাভয়েড করছি। আমি সবজি, ডাল এইসবের মধ্যে রয়েছি। মুসুর ডাল খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে খুব উপকার। তো মুসুর ডাল সিদ্ধ আরও ভালো। তো মুসুর ডাল খাওয়া ভালো আছে। কিন্তু পুঁই মিটুলিতে প্রচুর গ্যাস হয়। পুঁই শাকতেও প্রচুর গ্যাস হয়, পুঁই মিটুলিতেও প্রচুর গ্যাস হয়। কিন্তু খেতে ভালো লাগে। ওই যে তুমি বললে মটমট করে, এটাই। কিন্তু আমি পুঁই মিটুলি যতদূর দেখেছি মানে বেশিরভাগ ক্ষেত্রেই তরকারি রান্না করতে দেখেছি। তোমার মতো এরকম ভাজা রান্না করতে আমি কাউকে দেখিনি। এমনি আলু দিয়ে পুঁই মেটুলি দিয়ে শুধু ভাজা আমি দেখিনি। যাই হোক, সেটাও দেখে নিলাম। নানা রান্না তো সবার অনেক রকম হয়। আর আরেকটা রান্না তুমি করলে সেটা হচ্ছে বাঁধাকপিও ভাজা, মানে তরকারি নয়। আমি বাঁধাকপি ভাজাও কোনোদিন খাইনি। অনেককে দেখেছি বাঁধাকপির ভর্তা রান্না করতে। দেখে আমার মনে হয়েছে একবার করব। কারণ বাঁধাকপি থাইরয়েডে খুব একটা চলে না। ঠিক আছে? তবু মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। তো বাঁধাকপির আমি নিরামিষ তরকারি বেশি করি। খুব কম চিংড়ি মাছ দিয়ে করেছি। আর ভাজা আমি কোনোদিন খাইনি। আর ভর্তাও আমি কোনোদিন খাইনি। তবে হ্যাঁ, ভর্তা খাওয়ার
ইচ্ছে আছে, কারণ আমি দেখেছি ভর্তাগুলো দেখে যে মনে হয়েছে খুব ভালো হয়। আর একটা জিনিস আমি ভেরি রিসেন্ট করছি, সেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। কখনো সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে একটা পকোড়া, আর কোনো সময় সবজি দিয়ে মানে বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পকোড়া। তো দুটো পকোড়াই বেশ খেতে ভালো লাগে। বাঁধাকপি পকোড়া যারা খাও, আমি জানি না কারা খাও, তারা খেয়ে তো নিশ্চয়ই বোঝো যে খুব সুন্দর খেতে লাগে। একটু চালের গুঁড়ো মেশালে খুব ভালো লাগে পকোড়াগুলো। আর যারা খাও না তারা বাঁধাকপির পকোড়ার রেসিপি দেখতে পাবে ইউটিউবে, খুব খুব ভালো, খেয়ে ট্রাই করতে পারো। তো যাই হোক, 3টে পদ করলে, তুমি বললে এই ভেরি রিসেন্ট, আমি এরকম 3টে পদ করিইনি, খুব কম 3টে পদ করেছি। এই কথাটা ভুল বললে, তার কারণ এই যে 3টে পদ মানে কি, 3 রকম রান্না, তাই তো? তো তুমি তো কিছুদিন আগে ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলে, সেটাও কিন্তু 3 পদই। হ্যাঁ, ভাজাভুজি আর ডাল করেছিলে, কিন্তু এরকম করেছিলে। এটাও তো ভাজাভুজি আর মানে ডালই করেছো, তাহলে 3 পদ। তুমি বলছো যে করিনি, 3 পদ করেছো। তো যাই হোক, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই মানে যেহেতু দুপুরবেলা আমাদের ছমছমিয়া থাকে না, তার জন্য এক পদই রান্না করতে, এটাই বলতে চাইছো। আর সেটাই রাত্রিবেলা খাওয়া হতো। তো আর একটা জিনিস দেখলাম, বাসি লুচি আর ঘুগনি, তার মধ্যে বললো 2টো না 1টা আছে বাসি লুচি। তো তুমি না একটু বাসি ভুষোটা কম খাও, ঠিক আছে? কারণ গ্যাসের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হলে সেইটা কোনো কাজে লাগবে না, মানে এনার্জি তৈরি হতে কোনো কাজে লাগবে না। তার জন্য তুমি বাসি ভুষিটা একটু কম খাও, এটা তোমার শরীরের জন্য ভালো। এরপর তোমার চয়েস, তুমি কি খাবে না খাবে। হ্যাঁ, আর আজকে দেখলাম তুমি অনেক কিছু নিয়ে এসেছো, কুরকুরে, চিপস, লজেন্স, জেলি, এসব নিয়ে এসেছো। দোকানে গিয়েছিলে, মুড়ি আনতে গেছিলো ছমছমিয়া, তার সঙ্গে গেছিলো, ওগুলো কিনে নিয়ে এসছো। এবার তুমি বলছো আমি এগুলো খাই না, কিন্তু খেতে ইচ্ছা করছে। তখন ছমছমিয়া পাশ থেকে বলে উঠলো যে খাই না আবার কী আছে, ইচ্ছে করছে খাবে। হ্যাঁ, একদম। যেটা ইচ্ছে করবে সেটা তো খেতে হবে। কিন্তু ইচ্ছে করছে খাবে মানেই যা হোক তা হোক যদি খেয়ে ফেলো, তাহলে তোমার শরীরের জন্য সেটা এখন ক্ষতিকারক। তার জন্য তোমাকে এত লোক কনসার্ন করেছে। নাহলে তোমার পয়সায় তুমি কি খাবে না খাবে সেটা কি অন্য লোক ঠিক করে দিতে পারে? একদমই না। কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি কিন্তু ভিউয়ার্সদের কাছ থেকে কেয়ারিং চাইছো। তাহলে তোমার ভিউয়ার্সরা যদি তোমাকে কেয়ার করে বলে এটা খেও না, ওটা খেও না, সেটা খেও না, তাহলে সেটা তো তোমার কেয়ারিংয়েরই ফল। তোমাকে যে কেয়ার করছে ভিউয়ার্সরা, তারই ফল। সেটাকে কিন্তু পজিটিভলি নিতে হবে, ঠিক আছে? যাই হোক, এটা আমি মানুষ সম্বন্ধে বললাম। তো এবার চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আসলে কালকের ভিডিও করিনি তো, তার জন্য কিছু কন্টেন্ট জমে পড়ে আছে, আবার আজকের কন্টেন্ট, দুটো মিলিয়ে অনেকটা কন্টেন্ট হয়ে গেছে। তার জন্য এই জন্য না, মানে গ্যাপ দিলে খুব সমস্যা। ইউটিউবের কন্ট্রোভার্সি জোনটা এমন, যেখানে প্রতিনিয়ত মানে চেঞ্জ হয়। হ্যাঁ, মানে কখন যে কি হয়ে যাচ্ছে, কে কি বলছে, কি করছে, আপডেট না থাকলে খুব মুশকিল। আপডেট থাকতে হয় সবাইকে। কালকে রাত্রিবেলা এসে সমস্ত ভিডিও টিডিও দেখার পরে আমি কিছুটা নিজেকে আপডেট করে সেরকমভাবে ভিডিও গুছিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে আবার আজকের ভিডিও চলে এসেছে। তো কোয়াইট ন্যাচারাল অনেকগুলো ভিডিও রয়েছে, ম্যান্ডুর, টিনুর, বা এই দিকেরগুলো। তো টিনুকে নিয়ে কন্টেন্ট করিনি 2-3 দিন। আর ম্যান্ডুকে নিয়ে তো করেছি একটা কন্টেন্ট, সেটা দেবো। আবার ম্যান্ডুর কন্টেন্ট চলে এসেছে। তো যাই হোক, তাও আমি এই কন্টেন্টটায় কাজ করছি। এবার বক্তব্য হচ্ছে আমাদের বোতলকে। সেটা হচ্ছে বোতলের এখন মনে হচ্ছে যে হয়তো মারুর মায়ের মধ্যে যোগাযোগ আছে, কিন্তু ওকে মিথ্যা কথা বলা হয়েছে। ঠিক আছে? এর হচ্ছে ঘুরিয়ে নাক দেখার স্বভাব। সবাই যখন বলছিল মারুর মায়ের যোগাযোগ আছে, তখন সেটাকে অস্বীকার করছিল এবং বারবার এটা প্রমাণ করছিল, আমি শিওর যোগাযোগ হলে আমি জানতে পারবো, আমি শিওর যোগাযোগ হলে আমি জানতে পারবো। অতিরিক্ত কনফিডেন্টের সহিত কথাটা বলছিল, এবং ওর বক্তব্য ছিল যে মারুর মা যদি মারুর সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে অ্যাট ফার্স্ট আমি জানবো। ঠিক আছে? উদ্দেশ্যটা তো তাই আছে, তার জন্যই তো মারুর মায়ের সাথে এবং মারুর সঙ্গে সম্পর্ক রাখার মানে ব্যাপারটা চালিয়ে রেখে গেছে। কারণ ভিতরের তথ্যকে জানতে হবে, সেই নিয়ে ভিডিও করতে হবে। তাই সব সময় যারা হাটকে কন্টেন্ট করতে গেলে আমাকে তো তথ্য আদান প্রদান করতে হবে, আর সেটা যদি যোগাযোগ না রাখি হঠাৎ করে কি করে হবে। তাই মারুর মায়ের সঙ্গেও কিন্তু মানে কন্ট্যাক্টটা রেখে গেছে, এবং আজকের ডেটে তার মনে হয়েছে যে মেয়ে এবং মা দুজনে মিলে ওকে মিথ্যা কথা বলেছে। এবার ওর বক্তব্য যে এই মিথ্যা কথা বলার কি দরকার, আমি কে আমাকে এত মিথ্যা কথা বলা, নিশ্চয়ই দরকার আছে, তার জন্যই তো মিথ্যা কথা বলেছে।
তো সেটা হচ্ছে তুমি হচ্ছে এমন একটা ক্রিয়েটার যে ভিতরের তথ্য যেটা সেটা নিয়ে ওভার কনফিডেন্টলি কথা বলতে আসো, ঠিক আছে? বিচার না করেই, যে তোমার মনে হয় যে কেন আমায় মিথ্যা বলবে, তোমাকে মিথ্যা কথা বলার পিছনে তো রিজন আছে। তো সেই জন্যে তুমি এসে ওভার কনফিডেন্টলি বললে, কিন্তু আজকে নিজের মুখে নিজেই ঝামা চুন সমস্ত কিছু মাখিয়ে দিলে। যে আমাকে পজিটিভ মানে আমাকে না বলার কারণটা কি? তোমাকে না বলার কারণ হচ্ছে তুমি ভিতরের খবর আদান প্রদান করো। এবার তুমি যদি জানো ব্যাপারটা এবং এসে তুমি হ্যাটভ্যাট করে বলে দেবে, বলে দিলে কি হবে, ওরা যে দর্শকের সামনে একটা জিনিস প্রিটেন্ড করার চেষ্টা করছে যে আমার আর আমার মেয়ের মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই, কোনো কিছু নেই, সেই জিনিসটা আর প্রমাণ হবে না। তুমি তো এসে বলে দেবে, কারণ তোমার ভিতরে খবর বলার স্বভাব আছে, সবাই জানে সেটা, ঠিক আছে? তো তোমাকে ইন্টেনশনালি মিথ্যা বলা হয়েছিল এই জন্যে, কারণ সবাই যদি মিথ্যে 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 না ওরা দেখা করে ওরা দেখা করে ওরা দেখা করে বলে, আর সেখানে যদি তুমি বলো না আমার সঙ্গে কথা হয়, আমি যেটা বলছি সত্যি বলছি, তাহলে লোক তোমার কথাটা বিশ্বাস করতে পারে, যেহেতু তোমার সঙ্গে যোগাযোগটা আছে, ঠিক আছে? আর এই জন্যেই তোমাকে এই কথাটা বলা হয়েছিল, ঠিক আছে? এবার কথা হচ্ছে আজকের দিনে তুমি মনে করতে পেরেছো যে ১ মাস হয়ে গেল, তারপরেও যোগাযোগ নেই, এরকম একটা জিনিস, হ্যাঁ, তারপরেও মারা যোগাযোগ করে না, পাষাণ, হ্যানা ত্যানা। আহ, তুমি এটাও বলছো যে মারুর মা বাবার কিন্তু মারুকে মেনে নিতে কোনো আপত্তি নেই। তাহলে সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে মারুর মায়ের শ্বশুর বাড়ি, শ্বশুর বা শাশুড়ি ওরা মানছে না, তার জন্য সমস্যা, তার জন্য ওরা দেখাতে পারছে না। না হলে ওরা যে মেনে নেয়নি এমন কিন্তু নয়। তাহলে বুঝতে পারছো যে যারা মেনে নিয়েছে, তাহলে মানসিকভাবে তারা তো মেনেই নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, শুধু পারিপার্শ্বিক অবস্থার জন্য ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, যেটা বারবারই মারুও হাইলাইট করেছিল যে সমস্যা সমস্যা সমস্যা, আমার মাদের উপর কী এফেক্ট পড়ছে, আমার মাদের উপর কী এফেক্ট পড়ছে। তো এই জায়গা থেকে তো তোমার বোঝা উচিত যে তোমাকে কেন মিথ্যা কথা বলা হয়েছে। আর একটা জিনিস আমি দেখেছিলাম, যখন ও যে শিল্পী ম্যান্ডুকে নিয়ে ভিডিও করতো নেগেটিভ অ্যাসপেক্টে, তখন ওর আমাদের পানি কাকিমার সঙ্গে সম্পর্ক ছিল, এবং পানি কাকিমাও দু একটা কথা মনে হয় ভিডিওতে বলেছিল। তখন শিল্পী বলেছিল তোমার সঙ্গে তো আমার সম্পর্ক ভালো আছে, তারপরেও তুমি শুধু মেয়ের জন্য। তো এটাই মানতে হবে যে আমাদের যদি কোনো কারোর মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে, খুব ভালো ফিলিংস থাকে, তাহলেও তিনি, যাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, তার মা এটা ভুললে চলবে না। তো মা তো ওইভাবে মেয়েকে অ্যাকসেপ্টেন্স না দিয়ে অন্যকে বেশি প্রায়োরিটি দেবে? হ্যাঁ, ভিডিও করেছে, চুপ করে আছে, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে আমার মেয়ের প্রতি আমার যে জায়গাটা, সেই জায়গাটার থেকে অন্য কেউ বেশি প্রায়োরিটি পেয়ে যাবে। তারপর মেয়েকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করে যাচ্ছে, হ্যাঁ, তার সামনে তাকে আমি বেশি প্রায়োরিটি দেবো? কক্ষনো হতে পারে না। তাহলে কেন বলছিল না? কারণ একে দরকার ছিল। এ এসে ওভার কনফিডেন্টলি বলবে যে না, মারুর মায়ের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাই মারুর কাছে যদি মারুর মা যায় আমি সবথেকে আগে জানতে পারবো। এই যে ওভার কনফিডেন্ট, এইখানটাতেই ধাক্কা খেয়েছে। এবার বক্তব্য মিথ্যা কেন বলবে? মিথ্যা এই জন্যই বলেছে, তার কারণ হচ্ছে যে এই জিনিসটা নিয়ে তোলপাড় হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, যে ওর মা যায়, তারপরেও ওর মায়ের সাথে ওর যে মিলটা হয়েছে সেটা ও পাবলিকালি বলে না, মিথ্যা কথা বলছে, ঠিক আছে? তো এটা নিয়ে যখন এত তোলপাড় হয়েছে, এবার যদি এগেনস্টে কেউ বলে যে না, মারুর মায়ের সঙ্গে মারুর যোগাযোগ নেই, হ্যাঁ, তাহলে সেই জিনিসটা অনেকে ট্রাস্ট করবে যে না, এর সঙ্গে তো ব্যাপারটা আছে, জানে, তার জন্য বলছে। তো সেই জায়গা থেকে এই জিনিসটা খেলা হয়েছে, ঠিক আছে? আজকে তুমি বুঝতে পেরেছো, তুমি পুরো বলদি হয়ে গেছো। তো এটাই স্বাভাবিক। বেশি চালাক হলেও একটু বলদি হতে হয়। হ্যাঁ, বেশি যদি ওভার কনফিডেন্ট হও তাহলে বলদি হতে হয়। ওভার কনফিডেন্ট কি? কারণ মুখের কথার সেইভাবে ভ্যালু আছে কি? প্রমাণ তো কিছু নেই। আমি মুখে বলতেই পারি আমি এটা করি, আমি এটা করিনি, আমি এটা জানি না, এটা আমি বলিনি, বলতেই পারি। কিন্তু সেটা কি প্রমাণ? প্রমাণ তো কিছু নেই। তোমার কাছে তো প্রমাণ কিছু নেই যে করেনি। তাহলে? তাহলে তুমি যদি কারোর মুখের কথাটা এতটাই ভ্যালুয়েবল মনে করো যে সে যেটা বলছে সেটাই সত্যি, আর অন্যরা যা বলছে সবটা মিথ্যে, সেটা তো হয় না। ওভার কনফিডেন্টলি তুমি তাকে বিশ্বাস করেছো, এবং তোমার বক্তব্য যে সে তোমাকে মিথ্যা কথা বলতে পারে না, আলবাত তোমাকে মিথ্যা কথা বলতে পারে, আলবাত বলতে পারে। আর তোমাকে বলার পেছনে এটাই ইন্টারেস্ট, কারণ তুমি ভিতরে খবর বলো, সবাই জানে। তুমি কাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছো সেটা ম্যাটার নয়। তুমি মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতেই পারো, কিন্তু তার মানে
তুমি যে ভিতরের খবর বলো, এটা নিয়েই লোকের সমস্যা। এবার তোমার বক্তব্য, তোমার সাথে মারুর বা তোমার সাথে মারুর মায়ের যখন কথোপকথন হয়েছে, সেই কথোপকথন যদি কেউ শোনে, তাহলে তারা বিশ্বাস করতে পারবে না যে তুমি তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করো। দেখো, নেগেটিভ কন্টেন্ট মানে ভিডিও দেখে ভিডিও তুলে কেউ নেগেটিভ কন্টেন্ট করতেই পারে। তাতে পার্সোনালি কারোর সঙ্গে কারোর রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হওয়ার কথাও নয়। যে ভিডিওতে দেখছে বলছে ও ওর প্র্যাকটিক্যাল ভিউজের জন্য করছে প্র্যাকটিক্যালি, আর আমিও আমার ভিউজের জন্য করছি, ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু তোমার নেগেটিভ ভিডিও থাকে না। তোমার নেগেটিভ ভিডিওর মধ্যে সবসময় ভিতরের খবর থাকে। তুমি মারুর মায়ের সঙ্গে কি হয়েছিল, মারু কি করেছিল, মারুর সঙ্গে কি হয়েছিল, ইভেন তুমি মারুকে চোর পর্যন্ত বদনাম দিয়েছো দুটো ক্লিপের জন্যে। এবং তুমি এটাও বলেছো ভিডিওর মধ্যে মারু হচ্ছে পয়সা দিয়ে নিয়ে এসেছিল, এই করেছিল সেই করেছিল, মানে এগুলো কিন্তু কোনো দরকার ছিল না। কে পয়সা দিয়েছিল, কে 50% পয়সা দিয়েছে, কে নিয়ে এসেছে, কে বয়ে নিয়ে এসেছে, এগুলোর কোনো দরকার ছিল না। বাট তুমি সেগুলোকে হেজিয়েছো, ইচ্ছে করে করে হেজিয়েছো। তাহলে তুমি ভিতর থেকে তথ্য নিয়ে এসে সেগুলো বাইরে বের করবে, লিক করবে, আর তারপরে তোমার মনে হয় যে তোমাকে বিশ্বাস করে সে সব সত্যি কথা বলবে, কারণ তুমি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছ। এটা হচ্ছে আসল ব্যাপার। তাই তোমাকে মিথ্যা কথা বলে। তুমি যে বলছো যে আমি তো কাউকে এরকমভাবে বলি না, আমি সত্যি কথাটা বলবো, ভিতরে এক বাইরে এক কেন রাখবো? কখনো বলবে না। কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগাররা তাদের স্বার্থ চরিতার্থ করা ছাড়া ভালোবাসে। তো সেখানে এটা তো ঠিকই, মারু নিজে এখন ব্লগার হয়ে গেছে, মানে মোটামুটি সবাই পরিচিত ব্লগার। সেই জায়গায় তোমার সঙ্গে যদি ওর সম্পর্ক আছে, সখ্যতা আছে, এটা প্রমাণ ও করে, তাহলে ওর ইমেজটাই নষ্ট হবে, ওর ইমেজটাই নষ্ট হবে। আর সবাই যথেষ্ট ইমেজ কনসার্ন। যেমন টিনু সুন্দরী পরিষ্কার বলে দিয়েছিল তোমার সঙ্গে আমি অফ ক্যামেরায় দেখা করব, কিন্তু অন ক্যামেরায় নয়। আর তাতেই তোমার ফেটে চৌচির হয়ে গেছিলো। কেন এটা বলেছে? তার কারণ তারা তাদের প্রেস্টিজ বাঁচানোর জন্য বলেছিল। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কেউ সখ্যতা ভালোবেসে রাখে না, দালালি করানোর জন্য রাখে। ঠিক আছে? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিও করে করে এমন একটা ইমেজ খাড়া করেছে না, ব্লগাররা ভেবেই নিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একটা নাকুচু ব্যাপার, ওদের ভালো না, এরা হাড়ির খবর বলে, এরা ভিতর থেকে খবর নিয়ে এসে বলে, এরা এটা করে, এরা আমাদেরকে নিয়ে সবসময় ক্যারিকাচার করে। তাই তুমি যে সখ্যতার কথাটা বলছো, সেই সখ্যতাটা আদৌ সখ্যতা নয়। তোমাকে প্রয়োজন হলে ইউটিলাইজ করবে। হ্যাঁ, ম্যান্ডোর ক্ষেত্রে তুমি বলো ভালোবাসা, সে যাই হোক, তুমি ভাবো ভালোবাসা, ঠিক আছে, একদিন তো একদিন মিথটা ভাঙবে। ভালোবাসা ভালোবাসা কিছু নাই, শুধুমাত্র দালালির কাজটা ঠিক মতো করানোর জন্য তোমাকে মাখন মাখিয়ে রেখেছে, আর তুমি তাতেই গলে গেছো। একদিন সেটাও তুমি বুঝতে পারবে এবং তখন এসে বলবে আমাকেই কেন এরকম করে। তুমি এতটাও ইনোসেন্ট নয়, তুমিও ভালো করে জানো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো ব্লগারদের প্যাচাপ হলে সেই ব্লগারদের ইমেজ খারাপ হয়। যেমন ব্লগাররা যদি কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় ভিডিওর মধ্যে, তাহলে যেমনি তার ইমেজ খারাপ হয়, তেমনি ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে খুব সখ্যতা রেখেছে, ভীষণ তাদের সঙ্গে মানে অন ক্যামেরায় ভাব ভালোবাসা দেখিয়েছে, তাহলেই তারা আরও বেশি কন্ট্রোভার্সির শিকার হবে। তো করবে কেন? হ্যাঁ, করবে কেন? হ্যাঁ, তোমার বক্তব্য আমি যা আমি তাই, আমি সামনে যা ভিতরে তা, ভিতরে যা সামনে তা, তো ভিতরে যা সামনেও তা, দুটোই আমি এক রাখি। আমার মনে হয় যে কেন বলবে না, কারণ তোমার এখানে স্বার্থ আছে। তুমি লোকের কাছে প্রিটেন্ড করতে চাও বড় বড় ব্লগারদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখে, তাদের সঙ্গে আমার সখ্যতা, তুমি এটা প্রিটেন্ড করতে চাও, তাই তোমার কাছে এটা বড় ব্যাপার। কিন্তু ওরা তো প্রিটেন্ড করতে চায় না, ওরা তো চায় যে তোমাকে যখন দরকার হবে, প্রয়োজন হবে, দালালি করাবে। তা তোমাকে দিয়ে তাদের হয়ে কথা বলাবে, যেটা মধু আন্টিও করিয়েছে। হ্যাঁ, তো তাহলে তোমার সঙ্গে সখ্যতা রেখেছে, তাহলে তোমাকে কিভাবে কাজে লাগিয়েছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তুমি কাজে লাগার জন্যই যাও, কিন্তু ম্যান্ডো তোমাকে সিম্পলি মুখের উপর জবাব দিয়ে দিয়েছে এবং ইগনোর করছে। তার কারণটা হচ্ছে এটা, ম্যান্ডো না, সরি, মারু, কারণ সে তার ইমেজটা ক্লিন রাখতে চায়। তোমার সঙ্গে সম্পর্ক আছে এটা অন ক্যামেরায় দেখিয়ে তার ভিউয়ার্সদেরকে ও রাগাতে চায় না, কারণ এখানে কাজ করতে এসছে ভিউয়ার্সদের জন্যই। তো ভিউয়ার্সদের খুশি করতে পারলে ভিউয়ার্সদের সাপোর্টটা পাবে এবং তাতে ওর রেভিনিউটা ঢুকবে। তোমার সঙ্গে সখ্যতা রেখে ভিউয়ার্সদের খেপিয়ে দিয়ে ওর লাভটা কী?
তোমার লাভ আছে, তুমি সবার সঙ্গে সব কথা দেখালে তোমার ভিউয়ার্স, এই দেখো আমাদের বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমস্ত ব্লগাররা তার সঙ্গে কথা বলে, এটা তোমার দেখালে তোমার ফেসিলিটিস আছে, তোমার মুনাফা আছে, তার জন্য তুমি এটা বলছো, ওদের তো নেই, তাহলে তোমাকে বেশি ভ্যালু দিয়ে নিজের ইমেজ নষ্ট করে লাভটা কি? এটাই হচ্ছে মেন ফান্ডা, আর অন্য কিছু ব্যাপার নেই। তো যাই হোক, ভুল আস্তে আস্তে নিশ্চয়ই ভাঙবে। এখন তো সবে কী যেন বলে, মারুর মায়ের ব্যাপারটা চোখ খুলেছে, ঠিক আছে, এবার মারুর মায়ের ব্যাপারে চোখ খুলেছে, এইবার হাউমাউ চাও শুরু হবে, এটাও নিশ্চিন্তে থাকো। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপাতত